শুরু করছি বাংলা বলছে। 5ই অগস্ট, তার আগে আমাদের দেখা বাংলাদেশ আর তারপরের বাংলাদেশে আকাশ পাতাল তফাৎ। আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর মূর্তি থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সমস্ত স্মারক গুঁড়িয়ে কি নির্লজ্জ আস্ফালন। ইঙ্গিতটা তখনই মিলেছিল যে ৭১-এর যে ইতিহাস, সেই ইতিহাসটাকেই মুছে দিতে চায় বর্তমান বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন খাতে বইবে কিনা এই চর্চাটা তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল এবং যত সময় গড়ালো আশঙ্কা যেদিকে যাচ্ছিল সেটাই ক্রমশ সত্যির দিকে টার্ন নিল। আমরা দেখলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদেশ সচিব স্তরের বৈঠক ১৫ বছর পর ঢাকায় হলো এবং সেখানে যে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় তোলা হয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি সূত্রে খবর, তার মধ্যে অন্যতম ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। সত্যি কি এই দাবি পূরণ হবে? ২৭ এবং ২৮ তারিখ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী তিনি বাংলাদেশ সফরে যাবেন। ভারত এই মুহূর্তে যে নীতি অবলম্বন করেছে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই সমীকরণ কোন পথে যায় সেটা অত্যন্ত ক্রুশিয়াল আমাদের জন্য। আর এরই মধ্যে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ নিয়ে জ্ঞান দিতে এসেছিল বাংলাদেশ প্রশাসন, তাকে সপাটে উত্তর দেওয়া হলো আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হলো যে ভাই নিজের ঘর সামলাও, ভারতের ব্যাপারে নাক গলাতে হবে না। এইসব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ আমাদের সঙ্গে যোগ দেবেন, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, বামেদের তরফ থেকে মোহাম্মদ শফিউল্লাহ, সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। আমি আলোচনায় যাব, তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। পাকিস্তানকে নিজের ইশারায় নাচাতে চাইছে বাংলাদেশ, এরকমই কথা উঠছে বিভিন্ন মহলে। কেননা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ সচিব জসিমউদ্দিন জানিয়েছেন শৈত্য কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। কিন্তু ১৯৭১-এর গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে এবং সম্পদ ফেরত না দিলে দুদেশের সম্পর্ক যে শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে না তাও জানিয়েছেন জসিমউদ্দিন। বাংলাদেশের বিদেশ সচিবের কথায় পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানো, অবিভক্ত সম্পদের বন্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য যে বৈদেশিক সাহায্য এসেছিল তার হস্তান্তর এবং তার সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে ১৯৭১-এর পাকিস্তানের তৎকালীন সামরিক বাহিনী যে গণহত্যা ঘটিয়েছিল তার জন্য ক্ষমা চাওয়া। ৭১-এর গণহত্যার সেই সব অন্ধকার দিন ভুলে যাওয়া বাংলাদেশের পক্ষে অসম্ভব, কিন্তু এই সেই নতুন বাংলাদেশ যেখানে ভাঙচুর হয়েছে মুক্তিযুদ্ধের অগ্রদূত শেখ মুজিবরের ধানমন্ডির বাড়ি। প্রশ্ন এই, তাহলে কি মোহাম্মদ ইউনুসের সরকার নতুন করে জাতীয়তাবাদের উত্থান ঘটাতে চাইছে? প্রমাণ করতে চাইছে শেখ মুজিবর নয়, মোহাম্মদ ইউনুসের নতুন সরকারই আসলে বাংলাদেশের সম্মান দুনিয়ার কাছে তুলে ধরতে সক্ষম? যাদের উপর এইসব শর্ত চাপানো হয়েছে সেই পাকিস্তান কিন্তু গোটা বিষয়টা নিয়ে চুপচাপ। এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশ সচিব শুধুমাত্র জানিয়েছেন যে দ্বিপাক্ষিক আলোচনা খুব ভালো হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কি করা হবে সে প্রশ্নেও কিন্তু মুখে কুলুপ এঁটেছে পাকিস্তান। বিশেষজ্ঞ মহল মনে করছে বাংলাদেশ পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে যে দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করতে হলে ঢাকার কথা শুনতেই হবে ইসলামাবাদকে। কলকাতা টিভি। আমি প্রথমে একটু শুভাশিস ব্যানার্জিকে দিয়ে শুরু করব। শুভাশিস বাবু, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক শেখ হাসিনার আমলে যেরকম ছিল আর ৫ই অগস্ট পরবর্তী সময়ে যেদিকে টার্ন নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই বৈঠক, এই
বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এবং 27 এবং 28 তারিখ ঢাকা সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী। আপনার কি মনে হয় কোন দিকে যেতে চলেছে সমীকরণ, এবং এই যে দাবিটা রাখা হলো ইউনূস প্রশাসনের তরফ থেকে যে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, শুধু তাই না যে অবিভাজিত যে সম্পদ তার ভাগ বাংলাদেশকে দিতে হবে, এরকম একাধিক দাবি রাখা হলো। দেখুন, প্রথম কথা, আন্তর্জাতিক সম্পর্কে কোনো বন্ধুত্ব বা কোনো পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বা পার্মানেন্ট এনিমিটির কোনো কনসেপ্ট নেই। সুতরাং এখানে লাভ বা যে দেশ তার নিজের মতো করে প্রফিট অ্যান্ড লস বুঝে এগোবে সম্পর্কে, এটাই বাস্তব। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে ইট ইজ মোর অফ আ সিচুয়েশনশিপ। তার কারণটা হলো, পাকিস্তান এখন একটা এমন অর্থনৈতিক অবস্থানে আছে যে পাকিস্তান যে কোনো মূল্যে যে কোনো কন্ডিশনেই তারা বিভিন্ন রকম কম্প্রোমাইজিং স্টেটে যেতে পারে। কারণ পাকিস্তান জানে তারা অর্থনৈতিকভাবে যেমন অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট, তারা তাদের ডিপ্লোম্যাটিক্যালিও ভীষণভাবে ডিপেন্ডেন্ট তার নেবারিং স্টেটসের উপরে। এখানে যখন আমি নেবারিং স্টেটস কথাটাকে আমি মেনশন করছি, আমি ভীষণ কশাসলি বুঝছি একটা জিনিস, সেটা হলো বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করার জায়গায় আজকের ডেটে নেই। সাপোর্ট করার জায়গায় যে থাকতে পারতো সেই ইমিডিয়েট আফগানিস্তান আজকের ডেটে পাকিস্তানকে সাপোর্ট করতে চায় না। তৃতীয় জিনিস যেটা চায় না, নিজের থেকে সাপোর্ট করতে পারছে কিছুটা হলেও পাকিস্তানকে, কিন্তু যেটা পাকিস্তান কোনোভাবেই করতে পারছে না সেটা হচ্ছে নিজস্ব কোনো ইকোনমিক করিডোর তৈরি করতে। যেহেতু ইকোনমিক করিডোর তৈরি করতে পারছে না নিজের মতো করে, পাকিস্তান সবসময় চেষ্টা করছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার যেটা তাদের রিলেশনশিপের হিতে যায়, এবং সেই রিলেশনশিপে হিতে যাওয়ার জন্যই আজকে বাংলাদেশের যে উইক পয়েন্টারগুলো তৈরি হয়েছে তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, এবং সেটাকে বেস করে একটা অল্টারনেট সিনার্জি তৈরি করার চেষ্টা করছে। তাই জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের যে বন্ধুত্বটা তৈরি হচ্ছে এটা ভীষণই সাময়িক একটা স্ট্যাটাস। আমি একদম হলফ করে বলতে পারি এই স্ট্যাটাসটা যখনই কোনো বড় মুভমেন্ট ঘটবে কোনো বড় পাওয়ারের তরফ থেকে, এই স্ট্যাটাসটা ডাইলুটেড স্টেটে চলে যাবে। এই স্ট্যাটাসটা এমনই, আমরা অনেক সময় দেখি যে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো, কিন্তু যখনই পাড়ার দাদা বা তার পাড়ার বড় বড় লিডাররা একটু এগিয়ে এলো তখন সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় তারা। এই স্ট্যাটাসটা অনেকটা সেরকম। এবং এখানে একটা অদ্ভুত জিনিস বোঝার চেষ্টা করো, এখানে প্রচণ্ড রকমভাবে পাকিস্তান অ্যাগ্রেসিভলি তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ককে ইন্টারফেয়ার করাচ্ছে, যেটা কোনোদিনই একটা কূটনৈতিক সম্পর্কের বেসিস হতে পারে না। পাকিস্তান ভীষণভাবে চাইছে যে আমরা প্রচণ্ড রকমভাবে বাংলাদেশকে এজ এ টেরিটরি ইউটিলাইজ করব। আমার প্রশ্ন এখানেই সুভাষজি বাবু, যে আপনি যেটা বলছেন যে ঠিকই আপনি যেটা বলছেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো দীর্ঘস্থায়ী হতে পারে না সেগুলো কোন পরিস্থিতিতে এখানে আসছে, অর্থাৎ যে আইডিয়াল সিচুয়েশন সেটা তো বাংলাদেশের কূটনীতির জন্য আইডিয়াল যে সিচুয়েশন সেটা তো বাংলাদেশে এখন নেই। বাংলাদেশে এখন একটা অদ্ভুত পরিস্থিতি এবং একাধিক পাওয়ার সেন্টার, এবং কে ফাইনালি তার নিয়ন্ত্রণ, এই কূটনৈতিক পথের দিশা কোন দিকে যাবে তার নিয়ন্ত্রককে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যেভাবে নাক গলাতে চাইছে বাংলাদেশে, সেটা তো ওয়েলকাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তান কতটা নিজের তরফ থেকে নাক গলাতে চাইছে আর পাকিস্তানকে কতটা নাক গলাতে বাধ্য করছে সেটা একটা বড় প্রশ্ন। কারণ এখানে পাকিস্তান আমরা অ্যাজ এ টেরিটরি ভাবছি, বাট পাকিস্তান অ্যাজ এ ইউনিট ইজ নট আ সিঙ্গেল নাম্বার। কারণ পাকিস্তানের সাথে হয়তো এমন কোনো ব্যাকআপ দেশ আছে যারা চাইছে অ্যাজ এ টেরিটরি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা অসমোসিস ঘটুক, যেই অসমোসিসটার এফেক্টটা তারা ভারতের টেরিটরির ভিতরে আনতে পারবে। সেক্ষেত্রে পাকিস্তানকে যারা ভাবছেন যে ওয়েলকাম করছে সেটা ভীষণই সাময়িক। তার কারণটা হচ্ছে পাকিস্তান আজকের ডেটে ইকোনমিক্যালি অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট, পাকিস্তান কিন্তু ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট নয়। সুতরাং পাকিস্তান যদি কোনো দেশকে সমর্থন দেয় সেই সমর্থনের বেসিস কি হবে? আমি প্রথমেই বললাম আন্তর্জাতিক সম্পর্কে লাভ ক্ষতিটা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়াটা প্রয়োজনীয়। সেখানে পাকিস্তান শুধুমাত্র একটা মিটিং করছে বা কিছু যুদ্ধ জাহাজের প্রমিস করছে, পাকিস্তানের নিজের ডিফেন্স সিস্টেম হচ্ছে ভীষণভাবে ডেপ্টে আছে, পাকিস্তানের নিজের ইকোনমিক সিস্টেম ভীষণ ডাউনফলে আছে। পাকিস্তান সাপোর্টটা কি বেসিসে করছে? তার মানে পাকিস্তানের পিছনে কিছু একটা ব্যাকআপ কাজ করছে, যেই ব্যাকআপটা চাইছে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান বিকামস এ ইউনিট, সেই ইউনিটটাকে পরবর্তীকালে কোনো বৃহত্তর স্বার্থে ইউজ করা যাবে। আমি আসবো আপনার কাছে, আমি এখানে একটু সজলদার কাছে আসি। সজলদা, ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে,
যেখানে দাঁড়িয়ে আছে, মানে দেখুন আজকে এই যে হঠাৎ করে আবার বাংলাদেশের রং বদল, সেটা খানিকটা স্বস্তির বা ইন্ডিয়ানদের পক্ষে, ভারতীয়দের পক্ষে। আর বিশেষ করে যারা আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমাদের যেহেতু একদম নেবারিং কান্ট্রি এবং যেহেতু আমাদের একদম আত্মীয়রা, একদম আত্মীয় মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, সেই সমস্ত মানুষ দু প্রান্তেরই, মানে দু সম্প্রদায়েরই মানুষ, তারা ওই রাজ্যে ওই রাষ্ট্রে থাকে। হ্যাঁ, তো ফলে সেখানে যদি কিছুটা স্থিরতা বজায় আসে, তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেকটা স্বস্তির খবর, আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য অনেকটা সুখের খবর, শান্তির খবর। এখন এই খবর কদিন আগে এই যে মমতা দিও বললেন যে গোপন বৈঠক হয়েছিল, কোনো বৈঠকের ফলে তারা আবার ব্যাকগিয়ার মারছে কিনা সেটা আমি বলতে পারবো না। কারণ কিছুদিন আগে আমরা দেখলাম পাকিস্তান থেকে জাহাজ আসবে, সেই জাহাজকে কেউ সার্চ করে দেখতে পারবে না, পরীক্ষা করে দেখতে পারবে না, এই ধরনের অর্ডার ছিল। কেউ কেউ এর আগে পাকিস্তানি স্লোগান তো ছেড়ে দিন, পাকিস্তানের সঙ্গে মিলে যাওয়ার প্রস্তাব দিচ্ছিল আন্দোলনকারীরা। সেই জায়গা থেকে যদি দেখুন, আমরা তো অত পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি এত বুঝি না, তো যারা এটা বোঝেন, যারা এক্সপার্ট, তারা বোঝালেন। কিন্তু আমাদের সাদা চোখে যেটা মনে হচ্ছে যে তার থেকে যদি বাংলাদেশ পিছিয়ে আসে, সেটা বাংলাদেশের জন্য মঙ্গল। মানে দেখুন, ঠেলায় না পড়লে বেড়াল তো গাছে ওঠে না। তো এবার ওরা ঠেলায় পড়েছে। দেশটা চালানো, রাজ্যটা চালানো যে একই ব্যাপার নয়, এটা দু দেশের এপারের ওপারের দুপক্ষের মানুষকেই মানতে হবে যে রাজ্য দেশ এগুলো এত সহজ নয়, ক্লাব চালানোর মতন করে চালানো যায় না। সেইভাবে চালাতে গিয়ে ওখানে অর্থনৈতিক দুটো রাষ্ট্রেরই, মানে ধরুন বাংলাদেশ এবং পাকিস্তান, মুশকিল হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট ইকোনমির পথে এগোচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ওই রাজ্য এখনো সারা পৃথিবী, ওই রাষ্ট্রটা পাকিস্তান সারা বিশ্ব জুড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। তার থেকেও একটা ছোট রাষ্ট্র, তার থেকেও অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, অনেকটাই ভারতের ওপর ডিপেন্ডেন্ট একটা রাষ্ট্র, তারা হঠাৎ মাঝখানে তাদের কিসের জন্য আমি বলতে পারবো না, কাদের ইন্ধনে বলতে পারবো না, বিদেশি মানে অর্থের মদতে কিনা বলতে পারবো না, তারা হঠাৎ জিগির চাকার দিয়ে উঠেছিল, তারা এখন আবার বলছে যে ক্ষমা চাইতে হবে, পায়ে ধরতে হবে, বলে ভালো। সৌম্যদা, দেখো, আমি বিষয়টাকে এত মানে ইজি করে দেখি না। তার কারণ এই যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, আর যেগুলো আছে সেগুলো আছে, কিন্তু বাংলাদেশের 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। সেখানে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধকে একেবারে ডেসিমিনেট করে 32 নম্বর পুড়িয়ে দেওয়াটা খুব সোজা, কিন্তু 32 নম্বরের আবেগটা কিন্তু বাংলাদেশের মাটি থেকে অত সহজে যাওয়ার নয়। ফলে 71কে স্মরণ রেখে যারা বলছেন যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইলে সব শোধ হয়ে যাবে, 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষের রক্ত, রমনা বা যমুনা বা পদ্মার জল লাল করে দিয়ে, তো এত সহজ নয় বিষয়টা। কিন্তু এই যে সরকারটা, তুমি যে কথাটা বলছিলে সে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা তো একটা সরকার নয়, সে স্ট্রাকচার্ড নয়, সেই সরকারটাকে ওখানকার মানুষ মান্যতাও দেয়নি। তো সেই মান্যতা দেওয়া না দেওয়ার পেছনে কিন্তু এটা তো বুঝতে পারছিলাম যে একটা উগ্রপন্থী, একটা উগ্র মৌলবাদী এবং একটা পাপেট সামনে দাঁড়িয়ে সরকারটা একটা পট পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু ভারতবর্ষের জন্য কখনোই সুখকর নয়। এবং এর পেছনে যে পাকিস্তান এবং চায়না যে ছিল, এটা আজকে পরিষ্কার। কারণ ইউনুস ক্ষমতায় আসার পরে, মোহাম্মদ ইউনুস প্রথম দিনই যে স্টেটমেন্টটা দিয়েছে, আমার মনে হচ্ছে যে 7 সিস্টার আমরা করবো ইত্যাদি ইত্যাদি, চিকেন নেকের ওপরে যে আক্রমণ ইত্যাদি, এসব কথা বলা, এবং এই যে মধ্যিখানে একবার চায়নার সাথে কি কথা বলা। আসলে পররাষ্ট্রনীতিতে, কোনো দেশীয় রাজনীতিতে বিভেদ বা বিচ্ছেদ কখনো হয় না। বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল এসব হয় না। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এখন রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, একটু আগে আমাদের অ্যানালিস্ট বলছিলেন যে আমরা কিন্তু খুব ভালো জায়গায় নেই। তার কারণ নেপাল এখন অস্থিরতার মধ্যে আছে, আমাদের দক্ষিণে হাম্বানটোটো আমাদের মধ্যে নেই। যেমন শ্রীলঙ্কার সরকারটা বদল হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার অস্থিরতা, আমাদের বন্ধু সরকার নেই। মইজু এখন আমাদের সাথে নেই। মানে এইবার ধরো বাংলাদেশ যদি পাকিস্তান দুটো ওয়ারফ্রন্ট খুলে দেয়, পাকিস্তানের পাপেট যদি এখান থেকে প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার বর্ডারকে ইউজ করে, তো ভারতবর্ষের জন্য চিন্তার কারণ তো হবেই। তো চীন সবসময় চাইছে যে এই ভারতকে ডিস্টার্ব করতে, তাতে ওর ওই দক্ষিণ চীন সাগরের ওপর প্রভুত্ব বেশি বাড়বে, এবং ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য সমস্ত রকম চেষ্টা চীন এবং পাকিস্তান করবে। কারণ ভারতও যেমন চেষ্টা করবে পাকিস্তানকে ডিস্টার্ব করার উত্তরের প্রান্তে বালুচিস্তানে, তো ওরাও চাইবে
তো কিন্তু ভারতকেও দেখতে হবে যে কোনো অবস্থাতে যেন এই বাংলাদেশের ওপরে পাকিস্তানের প্রভুত্ব বা চায়নার প্রভুত্ব যেন না একেবারে আসে। আমি এখানে একটু অ্যালবার্টের কাছে আসবো। অ্যালবার্ট, প্রথম কথা হচ্ছে, আমরা যারা বিশেষত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসবাস করি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এক দীর্ঘ বর্ডার এবং ভাষাগত এবং কালচারগত একটা সাদৃশ্য আছে। তো স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক যত ভালো হবে সেটা দুটো দেশের জন্য যেমন ভালো, আবার উল্টো দিকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ যদি পাকিস্তানের ঘনিষ্ঠ হয় তো সেটাও আমাদের জন্য খুব সুখকর হবে না, এটা যেমন খুব একটা স্পষ্ট কথা। আবার একই রকম ভাবে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনাতে বসেছি যে পশ্চিমবঙ্গে অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে কোনো ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন এবং সেটাকে পাল্টা কন্ডেম করে, বিশেষত সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে আমাদের দেশের বিদেশ দপ্তর থেকে তাকে পাল্টা কন্ডেম করা হচ্ছে এবং তাদের দেশের অবস্থাকে স্মরণ করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা হচ্ছে এরকম যে রাষ্ট্র কি, রাষ্ট্রের দায়িত্ব কি। রাষ্ট্র দায়িত্ব হচ্ছে সে ভারত হোক, বাংলাদেশ হোক, প্যালেস্তাইন হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষাগত নির্বিশেষে নাগরিকদের অধিকার এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করা, এবং বিশেষভাবে নজর দেওয়া উচিত যে জাতি, ধর্ম এবং বর্ণগত যারা সংখ্যালঘু তাদের উপরে বিশেষ নজর দেওয়া উচিত। এই বিশেষ নজর দেওয়ার ক্ষেত্রে যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার ইউনূসের নেতৃত্বে চলছে সেখানেও ঘাটতি যেমন আছে, সেই ঘাটতির কাজটা তারা যেমন করছেন না, এবং একই রকম ভাবে আমাদের ভারতবর্ষ জুড়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে ভারতবর্ষের ক্ষেত্রেও ভারতবর্ষের যে শাসক গোষ্ঠী তাদের ক্ষেত্রেও এই ঘাটতিটা আছে। জাতি, ধর্ম, বর্ণগত যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচারের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকায় তারা গ্রহণ করতে পারছেন না। আমি প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, কয়েকদিন আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী তিনি নিশানা করেছিলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি নিশানা করেছিলেন নরেন্দ্র মোদীকে। সেখানে দাঁড়িয়ে আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের সমীকরণ, একদিকে যেমন তাদের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের আলোচনা 15 বছর পর হচ্ছে, তাদের বিদেশমন্ত্রী, পাকিস্তানের বিদেশমন্ত্রী তিনি আফটার লং টাইম তিনি বাংলাদেশ সফরে আসবেন, আবার একই সঙ্গে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাক পাকিস্তান, এটা দাবি করছে বাংলাদেশ। না, ক্ষমা চাইলেই যদি ক্ষমা হয়ে যেত তাহলে মুক্তিযোদ্ধাদের বাড়ি পোড়াতে হতো না, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করার জায়গা ছিল না, এটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু আমি তিনজনের বক্তব্যকেই সমর্থন করে বলছি, প্রথম তিনজন বক্তব্য সেখানে দাঁড়িয়ে বলছি দেখো সত্যি সত্যি আন্তর্জাতিক সম্পর্কে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত হয় না, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীও এক সময় বলেছেন, বিশেষ করে বাজপেয়ী সাহেব, যে তুমি তোমার প্রতিবেশীকে পাল্টাতে পারবে না, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটা চিরসত্য। এবং এই চিরসত্যের দ্বারা যেভাবে পাকিস্তান, চীনের যে একটা মদদ বা অন্যান্য বিভিন্ন জায়গার যে মদদ থাকছে বাংলাদেশের ক্ষেত্রে, সেখানে তোমাকে ভারতকে কিভাবে ঘিরে ফেলার চক্রান্ত সেইটা বুঝতে হবে। একদিকে সিলেট পোর্ট, একদিকে হামবান্তোটা, আর একদিকে হচ্ছে গাদার পোর্ট। এই তিনটে পোর্ট তিনটে দেশে, বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তিনটে পোর্ট যেভাবে চীন দখল করেছে আর ওপর থেকে ওবর করছে ওয়ান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তাতে কিন্তু একটা ভয়ানক ভারতকে ঘিরে ফেলার চক্রান্ত চলছিল। সেইখান থেকে দাঁড়িয়ে ভারতের যে উত্তরণ সেটা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনার পরিপ্রেক্ষিতে হয়েছে এবং ভারতের বিশাল বাজারের পরিপ্রেক্ষিতে হয়েছে। সেইখানে দাঁড়িয়ে তুমি যদি খেয়াল করে থাকো 17 তারিখে এই যে বৈঠক যেগুলো হচ্ছে অন্যান্যদের সাথে, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বিদেশ মন্ত্রকের যে দায়িত্বে আছেন মিডিয়া স্পোকসপারসন রণধীর জয়সওয়াল, সেই রণধীর বাবু কিন্তু পরিষ্কার একটা ট্রানজিটের যে পলিসিটা ছিল ভারতকে ব্যবহার করে অন্য রাষ্ট্রে বাংলাদেশের মালপত্র পাঠানো, সেখানে কিন্তু একটা জায়গা আটকেছে, কারণ তিনটে পোর্ট অলরেডি ওরা আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের কথা যখন বললে, তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার এটা মনে করে, দায়িত্ব নিয়ে বলছি, নানান সন্দেহ, নানান চক্রান্তের প্রসঙ্গ থাকছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র নীতিতে কেন্দ্রীয় সরকারের যা নীতি, সেই নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস যথাযোগ্যভাবে সহায়তা করবে। আমি সুমনদার কাছে একদম নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করবো, যে পরিস্থিতি আমরা দেখছি সেখানে দাঁড়িয়ে সত্যি কি এই যে দাবি, যে এক হচ্ছে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাইতে হবে, দুই হচ্ছে 70-এর আগের যে অবিভাজিত যে সম্পদ, সেই অবিভাজিত সম্পদের ন্যায্য ভাগ সেটা বাংলাদেশকে দিতে হবে, সত্যি কি এটা পাকিস্তান মানবে বা মানা সম্ভব? এটা কি আদৌ কাঁটা হয়ে দাঁড়াতে পারে দুজনের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক যেদিকে যাচ্ছে সেই পথে? দেখুন, পাকিস্তানও এটা মানবে না, আর ইউনূস সরকারও এটা নিয়ে আন্তরিক নয়।
আমি টেকনিক্যালি মনে করি, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, যে বাংলাদেশে এখন যে সরকারটা চলছে তারা একটা পূর্ব পাকিস্তানই বানাতে চায়। তাহলে তারা হঠাৎ পাকিস্তানের সঙ্গে, যাকে আমরা ডিপ্লোম্যাটিক ভাষায় বলি, হার্ড বার্গেনে কেন গেল? তার কারণ হচ্ছে, আপনি যদি গত 15 দিনের ধারাবাহিক স্টেটমেন্ট দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, সেখানে বিএনপি একটা মোটামুটি ডেডলাইন দিয়ে দিয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। গুড ব্যাড আগলি বিএনপি মুক্তিযুদ্ধের সমর্থনকারী দল, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে থাকতে চায়। এই যে ইউনূস সরকার, তার পেছনে যে জামাত বলে যে ফোর্সটি আছে, সেই জামাতের হেডকোয়ার্টার কিন্তু ঢাকায় নয়, বাংলাদেশেই নয়, তারা করাচি থেকেই কন্ট্রোল হয়। ফলে জামাতকে তো এটা প্রমাণ করতে হবে যে আমরাও বাংলাদেশি। এবং আপনি যদি আবার 15 দিন থেকে 7 দিনে কাট ডাউন করেন, তাহলে দেখবেন 7 দিনে ধারাবাহিকভাবে আজ সিলেটে, কাল চট্টগ্রামে, আজ দুপুরবেলা ঢাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। ফলে আওয়ামী লীগ ইজ ট্রাইং টু কাম ব্যাক। তো এই দুটো ফোর্সের মাঝখানে পড়ে ইউনূসকে তো এমন কিছু বলতে হবে যেটা বলাটা তার জন্য বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবার যদি এটা দুটো পার্ট আছে, সুভাষবাবু একটা জিনিস ঠিক বলেছেন, সেটা হচ্ছে যে ইউনূস যখন চীনে গেছিলেন, রাফলি উনি যেটা বলেছিলেন, রাফলি যেটাকে আপনাকে সেটাকে গোদা গোদা অক্ষরে ফেলেন, ইভেন স্বরাজ্য পত্রিকার প্রসন্নন সেটাই লিখেওছেন, মানে আরএসএস এর তরফে, সেটা হচ্ছে যে মোটামুটি উনি বলেছিলেন যে শি জিনপিং, তুমি এসে শিলিগুড়িতে চা খাও, আমি তোমাকে পোর্টগুলো দিয়ে দিচ্ছি, তুমি এখান দিয়ে নিজের মাল পাঠাও, আর তাহলে তো ভারতবর্ষের নর্থ ইস্ট কেটেই যাবে। তো এটা বলার সাহস ইউনূস দেখিয়েছিলেন বলেই ভারতবর্ষ তাকে ট্রান্সশিপমেন্ট তাকে বাতিল করেছে, যে তোমাকে তোমার রাস্তাটা দেখাচ্ছি। তো এই যে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনে ইউনূস, যিনি একটা তথাকথিতভাবে দায়িত্বপ্রাপ্ত সরকার, মাত্র কোনো নির্বাচনে তো আসেনি, তাকে প্রুফ করতে হবে যে দেখো আমিও বাংলাদেশের জন্য যোগ্য। আচ্ছা, চীনে উনি যা যা বলেছেন যে আমি এই আর্মসগুলো কিনবো, টাকা কোত্থেকে পাবেন? আর যদি উনি আর্মস না কিনতে পারেন, তাহলে ওয়াকার, মানে বাংলাদেশের সেনা প্রধান, দেখুন বাংলাদেশে যখনই আর্মস কেনা হয় তখনই সেনা খুশি হয়, আর তাহলেই সেনা মোটামুটি মানে ব্যারাকে থাকে, তাহলে ব্যারাকের বাইরে চলে আসবে, তাহলে ওনাকে ওয়াকারকেও খুশি করতে হবে। তো এই টাকাটা আসবে করতে, যদি পাকিস্তানের কাছ থেকে কিছু টাকাটা পাওয়া যায়। এবার বোধহয় সুভাষিস বাবু বলছিলেন, মানে আমি জাস্ট 10 সেকেন্ড নেব, প্রদীপ্তর বক্তব্যটার সাথে একমত। আমরা সবাই এই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতের যে সরকারি দিল্লি থাকবে তার সমর্থক। আমাদের মনে রাখা উচিত, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানেরও প্রচন্ড ঝামেলা চলছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কি করতে চায়, এই নিয়ে যখন জল্পনা আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে শামসেরগঞ্জ সহ একাধিক জায়গায় যে হিংসার ঘটনা ঘটছে, সেটা নিয়ে হঠাৎ বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ল। উত্তর দিতে দেরি করেনি আমাদের বিদেশ মন্ত্রক, সরাসরি বুঝিয়ে দেওয়া হলো যে নিজেদের ঘর সামলাও। ওয়াকফ আইন নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা, প্রতিবাদ, বিক্ষোভ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার কিছু জায়গায় সেই বিক্ষোভ জ্বালিয়েছে হিংসার আগুন। রাজ্য সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে, তার পাশে থেকেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই নিয়েই গত বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই হিংসার পিছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে। কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? গোয়েন্দা রিপোর্টেও আছে মুর্শিদাবাদ এবং মালদার হিংসার পিছনে বহিরাগতদের মদতের কথা। যদিও সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার কেউই এই হিংসার জন্য বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি। তা সত্ত্বেও চুপ থাকেনি ইউনূস প্রশাসন। ইউনূস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে মুসলিমদের ওপর হামলারও তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি।
বাংলাদেশের এই অহেতুক উদ্বেগ নিয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে নয়াদিল্লির তরফে। বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে অকারণ নাক না গলিয়ে নিজেদের দেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আগে ভাবুক বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার নির্যাতন নিয়ে ভারত উদ্বিগ্ন। এর সঙ্গে তুলনা টানার চেষ্টা ছলনা ছাড়া আর কিছুই নয়। ওখানে জঘন্য অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করার আগে বাংলাদেশের উচিত নিজেদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের মন্তব্যে নয়াদিল্লির সাফ বক্তব্য, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার চেষ্টা চলছে। কলকাতা টিভি। এই আলোচনায় আমরা ফিরবো, তার আগে চোখ রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। মালদার বৈষ্ণবনগরে গেছেন রাজ্যপাল এবং রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন মুর্শিদাবাদের ঘর ছাড়ারা। মুর্শিদাবাদ এবং মালদার বিভিন্ন জায়গার ঘর ছাড়ারা, এবং তার আগে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় বলে আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম অধিকারী। গৌতম, গৌতম কি পরিস্থিতি একটু জানাও আমাদের। দেখো দিদি, যেটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে সংবাদ মাধ্যম এবং যে স্থানীয় মানুষ এবং তার পাশাপাশি শামশেরগঞ্জের এবং মালদহের মোথাবাড়ির যে ঘর ছাড়ারা, সেই ঘর ছাড়ারা এদিন সন্ধ্যায় রাজ্যপাল আসার পরেই ভেতরে যান এবং তখনই কিন্তু সংবাদ মাধ্যম এবং স্থানীয় মানুষদের ভেতরে যেতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। গত দুদিন ধরেই কিন্তু প্রশাসন সংবাদ মাধ্যমকে ভেতরে যেতে বাধা দিচ্ছে, তারপর থেকেই সংবাদ বাইরে থেকেই কোনোভাবে খবর করছে। তার পাশাপাশি এদিন সন্ধ্যায় রাজ্যপাল ভেতরে পৌঁছানোর পরে যখন সংবাদ মাধ্যম স্থানীয় মানুষ ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় কিন্তু পুলিশ বাধা দেয় স্থানীয়দেরকে। তারপরেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। বিশাল পুলিশ বাহিনীও কিন্তু এসেছে এখানে। এসডিপিও এবং ঊর্ধ্বতন পুলিশের যে কর্তারা তারা কিন্তু উপস্থিত রয়েছে। গৌতম, ধন্যবাদ। গৌতম অধিকারী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন এবং সেখানকার পরিস্থিতি আমাদের জানালেন। আমরা আলোচনায় ফিরবো। আমি এই প্রসঙ্গে একটু সুমনদার কাছে আসি, যে সুমনদা, এই পশ্চিমবঙ্গে যে সমস্ত হিংসার ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে বাংলাদেশের যে রিয়াকশন ছিল, শফিকুল আলমের যে রিয়াকশন ছিল। দেখুন, প্রথমত আমি আমার জায়গা থেকে মনে করি এটা বাংলাদেশের অনধিকার চর্চা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলেছেন এবং তার পরে যদি আপনি আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্যও দেখেন, তাতে একটা ব্রডলি আন্ডারস্ট্যান্ডিং আছে যে সীমান্ত পেরিয়ে লোক ঢুকেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কিন্তু রণধীর জয়সওয়াল কাটেননি। এবার আপনাকে বুঝতে হবে হুইজ শফিকুল আলম। শফিকুল আলম আমরা যারা অনেকদিন ওকে চিনি, উনি বেসিক্যালি জামাত শিবিরের নেতা ছিলেন, পরবর্তীকালে সাংবাদিকগণ সেখান থেকে উনি ইউনূসের প্রেস সচিব হয়েছেন। আমি একটা জিনিস মনে করিয়ে দিই আপনাকে, শফিকুল আলম যেদিনকে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন, উনি সেটাকেও ইন্টারপ্রেট করবার চেষ্টা করেছিলেন যেটা নরেন্দ্র মোদীর অফিসিয়াল বিবৃতিতে ছিল না। উনি তার অতিরিক্ত গিয়ে এটা নাকি নরেন্দ্র মোদী বলেছেন সেটা ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন। শফিকুল আলম বাংলাদেশের যে জামাত প্রশাসন তাকে সবসময় জাস্টিফাই করবার চেষ্টা করেন। উনি ভুলে যান যে ইউনূস সাহেবের সঙ্গে যেদিনকে নরেন্দ্র মোদী দেখা করেছিলেন, সেদিনকে ইউনূস সাহেব 2015 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর আগে, সায়েন্স কংগ্রেসের অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী ওনাকে কি পুরস্কার দিচ্ছে সেই ছবিটা নিয়ে এসেছিলেন। তাহলে কার ব্যগ্রতা বেশি ছিল? ইউনূসের ব্যগ্রতা বেশি ছিল না নরেন্দ্র মোদীর ব্যগ্রতা বেশি ছিল? ঠিক আছে, বাট ভারতবর্ষের বিদেশ মন্ত্রক যে কারণে শফিকুল আলমের বক্তব্য নিয়ে অসন্তুষ্ট, উনি সবসময় এই জামাত শিবিরের বক্তব্যকে জাস্টিফাই করার চেষ্টা করেন, হুইচ ইজ কূটনীতিক্যালি যেটা উচিত নয়। উনি আজকে কিন্তু আর জামাত শিবিরের নেতা, উনি প্রেসিডেন্ট বা দায়ী সমন্বয়কদের প্রধান সরকারের প্রেস সচিব, উনি এটা করতে পারেন না। তো সেই জন্যই রণধীর জয়সওয়াল উত্তরটা দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের, আমি এখানে বামেদের প্রতিনিধির সাথে একমত নই, অ্যান্ড আই মাস্ট সে দ্যাট, যে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সমস্ত কাঠামো, সেটার সঙ্গে আপনি দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের তুলনাই করতে পারেন না। এটা তো ভারতবর্ষে তো এরকম হয় না যে একটা নতুন সরকার এসছে বলে সব সুপ্রিম কোর্টের বিচারপতিকে আপনি বললেন একদিনের মধ্যে পদত্যাগ করো। ভারতবর্ষে এটা হয় না যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলা হলো একদিনের মধ্যে পদত্যাগ করো। ভারতবর্ষের 77 বছরের ভারতবর্ষের একটা স্বাধীন ভারতবর্ষের একটা কাঠামো আছে। আবার আমি বলছি, এটা পাকিস্তান নয়, এটা বাংলাদেশও নয়।
প্রদীপ্ত, আমি দাদার শেষ কথাগুলোর সঙ্গে একদম একরকম ভাবে বক্তব্য রাখতে চলেছি যে আমাদের ভারতীয় গণতন্ত্রের যে বিশ্বাস ব্যবস্থা এবং তার যে মৌলিক জায়গাটা সেইটা অন্য কোনো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রের সঙ্গে ম্যাচ করে না। আমরা যে পঞ্চশীল নীতি নিয়ে শুরু করেছিলাম আমাদের বিদেশ নীতি, সেই পঞ্চশীল নীতিতে আমরা আজও বিশ্বাস করি এবং এই কারণেই আমাদের অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এইভাবে ইন্ট্রিউট করি না ওরা যেভাবে আমাদের ইনস্টিগেট করার চেষ্টা করছে। আবারও বলছি, তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার মনে করে পররাষ্ট্র নীতিতে ভারত সরকার যে ভূমিকা নেবে তাতে সর্বতোভাবে সহযোগিতা করার যে প্রসঙ্গগুলো থাকবে সেগুলো করবে। কিন্তু যখন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দিষ্ট একটা মঞ্চ মতন বক্তব্য পার্লামেন্টে রাখা হবে আর তার সঙ্গে সঙ্গে তারই যিনি সহযোগী, যিনি তার নিচের মন্ত্রী নিত্যানন্দ রায়, তিনি যখন একটা বক্তব্য তার 2 মাস আগে রাখবেন, দুটোর মধ্যে যখন মেল থাকবে না, আর তারপরে যখন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী আরেক রকম বক্তব্য রাখবেন, তখন হয়ে যায় প্রবলেমটা। সজলদা, কি বলবো বুঝতে পারলাম না, ওই যে কি যে বলতে চাইলো। না সেই বারবার বলতে হবে এমন অবস্থা না। হ্যাঁ, আমি বলছি যে দেখো, প্রথম কথা হচ্ছে যে আপনারা বলুন, যে সুমনদা বললেন একটা কথা, যে রণধীর জয়সওয়ালের বক্তব্যের মধ্যে ওখানকার যিনি মুখপত্র তার বক্তব্যের কোনো কন্ট্রাডিকশন করেননি ভারতবর্ষের লোক ঢোকানোর, হ্যাঁ, কিন্তু লোক ঢোকানোর ক্ষেত্রে আমি যেটা বলছি, আপনি বললেন ওখানকার মুখপাত্র লোক ঢোকানোর প্রতিবাদ করেছিলেন, সেটা কিন্তু মেনে নিয়েছেন, এখানে লোক ঢুকেছে আপনি বলেছিলেন। হ্যাঁ, তো সেটাই তো বলছি, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। হ্যাঁ, আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, নিশ্চয়ই বাংলাদেশ আমার অস্থির, বাংলাদেশে অস্থির হলে ওখানে আমাদের হিন্দুদের ওপর আক্রমণ হলে, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ হলে আরেকটা সম্প্রদায় দুঃখ পাবে এখানকার। ঠিক সেই রকম ভাবে দেখুন, আমি বাংলাদেশ থেকে আজকে বেশি প্রাসঙ্গিক মনে করি আমাদের মুর্শিদাবাদে যা হচ্ছে, মালদায় এই মুহূর্তে যেটা হচ্ছে, সেগুলোকে আরো মানুষের সামনে এনে তুলে ধরা। এইটা তুলে ধরা মানে এই নয় যে সাম্প্রদায়িক শক্তিকে মদত করা, কিন্তু মানুষকে বুঝতে হবে যে আমরা কোন অবস্থায় আছি। আজকে বাংলাদেশিরা যখন এই ধরনের কটাক্ষ করার সুযোগ পেল, কি করে পেল? এটা তো যোগীর জন্য পাইনি, আচ্ছা ছেড়ে দিন, ও প্রদীপ্তদের ভাষায় ভোগের জন্য পাইনি, এটা তো সুযোগটা পেল, এই কথাটা বলার সুযোগ পেল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম থেকে সজাগ থাকতেন, বাংলাদেশ আজকে এই ধরনের মন্তব্য করতে পারতেন না। তো বাংলাদেশ যদি এই ধরনের মন্তব্য না করতো তো মানে তার কাউন্টারও করতে হতো না। আমি আসবে, এইখানে আমার মনে হয় যে আমাদের অনেক দায়িত্বশীল হতে হবে। 10 সেকেন্ড একটা জিনিস বলি, হয়তো সজল জানেন না যে বাংলাদেশ এবং বাংলাদেশের জামাত গত 7 দিন ধরে ভারতবর্ষের ওয়াক অফ আইন নিয়ে প্রতিবাদ সভা করছে এবং ঢাকা শহরে ভারতীয় দূতাবাসের দিকে মিছিল করে নিয়ে গেছে। ফলে বাংলাদেশে প্রভোকেশন আগে থেকেই আছে, তারা গোটা ভারতবর্ষে ওয়াক অফ আইনের প্রতিবাদ করছে। বাংলাদেশের মৌলবাদ এই জায়গায় এমনিতেই আছে। সুমনদা, আমি আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, সেই জন্যই আরো আমাদের মানে সিরিয়াস হওয়া উচিত ছিল এক। আর বাংলাদেশ এই ভারত বিরোধী প্রোপাগান্ডা, এই ওখানে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, এ কি জীবনে প্রথমবার করছে নাকি? আর এটা আপনি জানেন না, এটাও আমি বলবো না, এটা চিরকাল ভারত বিরোধী কথা বলে। না, আমি বলছি যে এই ভারত বিরোধী বীজ তো আজকে থেকে না, আমি সজলের সাথে এখানে পার্সিয়ালি তো একমত, যেটা তো 1971 সালের আগে, 68-69 অনেক আগে থেকেই বাংলাদেশের মধ্যে রয়েছে। কিন্তু আমার অন্য প্রশ্ন হচ্ছে, কোন ছুটফুট কে কি বলে দিল তার জন্য আমরা বিদেশ নীতিতে এইসব করব, এ হয় না। বাংলাদেশ কি বলে দিল তার জন্য আমি তো বলবো যে বিদেশ দপ্তর যেটা করেছে ঠিক করেছে। ইন্টারনাল সিকিউরিটির প্রশ্নে আমরা অবশ্যই সেখানে অ্যানালিসিস করব যে এখানে ইন্টেলিজেন্স ফেলিওর কেন হলো, এটা তো নিশ্চয়ই জানার কথা। আজ সারা পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র এবং রাজ্যের যে কোঅর্ডিনেশন এবং আছে নাকি, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সঙ্গে দ্বৈরথ, প্রতিদিনের লড়াই, কেন্দ্র এবং রাজ্যের লড়াই, কার এখতিয়ার কার থাকবে না, ইন্টেলিজেন্স তোমার আমার তোমার করে সমস্ত এই আমরা কি জানি না। আপনি বলছেন আজকে যে ক্রস বর্ডার টেরোরিজম, এটা তো টেরোরিজমের সমান, যে ঢুকে গিয়ে সব করছে। এটা কেন হচ্ছে? আপনি বলছেন 2000 স্কোয়ার কিলোমিটার পারফোরেটেড বর্ডার, এই যে ট্রানজিট করিডোর হিসেবে ইউজ করছে বাংলাদেশ থেকে আনসার বাংলা গ্রুপ, এই যে বাংলাদেশ থেকে হিজবুল মুজাহিদিনের একটা গ্রুপ, বাংলাদেশ অপারেশন, তারা যে ট্রানজিট করিডোর হিসেবে ইউজ করছে। ভারত পশ্চিমবাংলার ইন্টেলিজেন্স জানে না, ছিল মুর্শিদাবাদ কি এমনি হয়ে গেল? এটা মনে রাখতে হবে যে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা কিন্তু 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়নি, 18ই আগস্ট স্বাধীন হয়েছিল 3 দিন পরে। একটু সেন্সিটিভ বিষয়টা, অনেক জায়গা
যে পশ্চিমবঙ্গের পুলিশ কি মানে লালিপপ খাচ্ছিল, ললিপপ, ওখানে যারা এসপি। আমি বলছি যে বাংলাদেশের কাজ করছে, কি করছে, অসভ্যতা করছে, তার জন্য বিদেশ মন্ত্রক, কেন্দ্রীয় বাহিনী সবকিছু আছে, কিন্তু আমার রাজ্যের ইন্টেলিজেন্স কি ঘুমোচ্ছে? আমি আসবো এক সেকেন্ড, আমি একটু দোভাল ফেব্রুয়ারি মাসে এসেছিলেন মুর্শিদাবাদে, মালদায় বলে গিয়েছিলেন ওখানকার বিএসএফ কে তোমরা থাকো সচেতন, ওখান থেকে কিন্তু সমস্যা আসবে। পয়েন্ট নাম্বার 1, যে 225-এর ওপর লোক গ্রেপ্তার হয়েছে তার মধ্যে 150-র বেশি লোক হিন্দিতে কথা বলে। শুধু বাংলাদেশের কথা আসলে হবে না, অন্য রাজ্য থেকেও পশ্চিমবঙ্গের লোক ঢোকানো সেটাও খেয়াল করবে, তাই না? বাংলাদেশে তো কেউ হিন্দিতে কথা বলে না। শুভাশিস বাবু বলছি, একটা কথা বোঝার দরকার আছে, ইনফরমেশন ব্রিজ হিসাবে কাজ করে, তো স্টেট এবং সেন্ট্রাল দুজনে একসাথে কাজ করবে, এটাই আইডিয়াল সিনারিও। বাট কোনো একটা জায়গায় গিয়ে যেটা খুব দুঃখের জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে যে রাজনীতিটা প্রায়োরিটি পাচ্ছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে প্রদীপ্তদার কথাগুলো শুনে সত্যি খুব ইন্সপায়ারিং লাগছে, যে যেখানে প্রদীপ্তদা ক্লিয়ারলি বলছে যে সেন্ট্রাল যেটা করবে সেটাকেই আমরা মান্যতা দেবো এবং সেটা নিয়ে এগিয়ে চলবো। পয়েন্টটা হচ্ছে এই কথা বলা এবং কাজে গিয়ে ব্রিজটা তৈরি করা দুটো ইন্টেলিজেন্সের মধ্যে, সেটা কিন্তু খুব আবশ্যক। এবং প্র্যাকটিক্যালি সেটা যেটা হচ্ছিল না বলেই বোধহয় NSA 1 মানে মিস্টার ডোভাল এসছিলেন কলকাতায়, এবং মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন রকম বার্তাও পাঠিয়েছিলেন, তারপরে আমরা জানতে পেরেছিলাম। এবং আরেকটা কথা ভীষণভাবে বোঝা দরকার, যখন এখানে স্পাই সিনার্জি হয়েছিল আমাদের দিল্লিতে কিছুদিন আগেই হয়েছিল, যেখানে গোটা পৃথিবীর বহু দেশের স্পাই হেডরা এসেছিল, সেখানেও প্রথম কথা যেটা গেছে সেটা হচ্ছে ইনফরমেশন ব্রিজ গ্যাপ তৈরি করতে বন্ধ করতে হবে, কারণ ওটাকে ইউটিলাইজ করা হচ্ছে বারংবার। পলিটিক্যাল ডিফারেন্সেস থাকবে, আইডিওলজিক্যাল ডিফারেন্সেস থাকবে, সেটাই গণতন্ত্রের বিউটি, কিন্তু সেটাকে ব্যবহার করে যদি কোনো এক্সটার্নাল ফোর্স ঢুকতে শুরু করে সেটা কিন্তু ভয়ঙ্কর শেপ নেবে। সেই জন্য আমাদের একটা জায়গায় ধরে রাখা দরকার যে পলিটিক্সকে সবসময় এই জিনিসটা বোঝা উচিত যে পলিটিক্যাল স্টেটমেন্টসগুলো যাই হোক, সেটা ইন্টারনাল পলিটিক্সের ব্যাপারে হোক, এক্সটার্নাল পলিটিক্সের ব্যাপারে হোক, তাদের বোঝা উচিত সেটা যেন ন্যাশনাল সিকিউরিটি পলিসিকে রিভিল না করে। একেবারে বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে, যে সময় আমরা জানি যে ইনফরমেশন, যেটা এই ডিজিটাল যুগে ইনফরমেশন সেটা সব সময় হচ্ছে অ্যাভেলেবল ডিজিটালি, এবং একবার যদি কোনো ইনফরমেশন সেটা পাবলিক ডোমেইনে চলে আসে, যে তার ডিজিটাল ফুটপ্রিন্টটা সেটা থেকেই যায়। আমি খুব সংক্ষেপে আসবো অ্যালবার্টের কাছে। অ্যালবার্ট, তো 2025 সালে এসে দাঁড়িয়ে থেকে আমরা যখন বাংলাদেশকে নিয়ে আমাদের তুলনা করি, তা আমাদের জন্য খুব ভালো ছবি সামনে এসে দাঁড়ায় না। কথা আমি সজল দাসের সঙ্গে খুব একমত। আমি শেষ করতে সজল দাসের সঙ্গে আমি একমত যে আমাদের অনেক বেশি আমাদের বিদেশ দপ্তর আছেন, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো ম্যাচুরিটির প্রমাণ দেবেন ডিল করবার ক্ষেত্রে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে যেমন মুর্শিদাবাদ নিয়ে নজর দিতে হবে, কোথা থেকে সমস্যাগুলো হচ্ছে নজর আমাদের দিতে হবে, হরিয়ানায় সমস্যা হচ্ছে, মধ্যপ্রদেশের দলিতদের উপর আক্রমণ হচ্ছে, এই বিষয়গুলো আমাদের অনেক ফোকাস করা দরকার। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে বামেদের সঙ্গে উনি একমত নয়, দক্ষিণ এশিয়ার কথা বলছিলেন। আমি খুব স্পষ্ট ভাষাতে বলেছি যে শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানেই সংখ্যালঘুদের উপরে ভাষাগত জাতিগত মানুষের উপর নিপীড়ন হবে, সেই নিপীড়নকারীদের সংখ্যালঘুদের পাশে বামেরা আছে, বামেরা থাকবে। কিন্তু সজলবাবুরা রোলটা বাংলাদেশের গিয়ে কি করে আর এখানে গিয়ে কি করে, এটা ডবল। আমি একটা কথা বলি সফিউল্লাহ, সংখ্যালঘুদের উপর আক্রমণ হলেই কাঁদবো, এই ধারণাটাও থাকা উচিত। না, থাকা না। আমি তো শুরুই করেছি, নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, একদম নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমি এক মিনিট বলি, আমার যেটা বক্তব্য হচ্ছে, গাজায় যদি প্যালেস্টাইন হামলা করে তাহলে তার প্রতিবাদ করা উচিত, ইসরায়েল যদি হামলা করে সেটা প্রতিবাদ করা উচিত। ঠিক সেরকম ভাবে সিরিয়ায় যদি নিজেরা নিজেদের গলা কাটে, আফগানিস্তানে যদি নিজেরা নিজেদের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, তখন সিরিয়ায় মাস্কিলিং হয়ে গেলে, গণকবর হাজার হাজার সৃষ্টি হলে চুপ করে থাকবো। এটা খুব সংক্ষেপে সৌমদ আমাকে শেষ করতে হবে। এবারে সংখ্যালঘুদের মধ্যে আক্রমণ হলে কেন বলছে? তো বাংলাদেশের ব্যাপারে সব থেকে বেশি কান্নাকাটি ওরাই করছে। সংখ্যালঘু আক্রান্ত হলেই শুধু বলবেন না, মানুষ, এটা তো আমি তোমাদেরকেই বলছি, সংখ্যালঘু আক্রমণ হলেই কেন বলবে? ভারতবর্ষের মানুষ আক্রান্ত হলে বলবে, যেখানে সংখ্যালঘু সে আক্রমণ হলো। এখন 2 নম্বর কথা হচ্ছে ওই যে ওরা বলেছিল যে বলেছে যাহা খুদা ওই ভগবান, তো ওরা ওটাকে ইন্টারপ্রিটেট করেছে যাহা খোদা ওই ভগবান, যেখানে যেখানে মন্দির মসজিদ পাচ্ছে ওখানে খুদে না। এটা মানে এই বক্তব্যটা তো এটা। এখন ইউপিতে হলে চুপ, বাংলা হলে খারাপ,
এখন সব জায়গাতেই তো একটা জায়গা আমি ক্লোজ করে বলতে চাই যে বাংলাদেশকে নিয়ে আমরা বলতে দিলে সমদা চুপ হয়। বাংলাদেশ সেটা দেশের মধ্যে স্ট্রাইক করেছিল, হ্যাঁ দেশের মধ্যে স্ট্রাইক করেছিল। আমার শেষ করতেই হবে, আমাকে শেষ করতে হবে। নেহেরু ঘুরতে যেতেন ওখানে, রোজ দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।